স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩,০০০। খাদ্য ওষুধের হাহাকার, আরও ত্রাণ পাঠানোর আহ্বান। আবারও গাজা দখলের হুমকি, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর হামলায় নিহত ২১ ফিলিস্তিনি। ইয়েমেনের আকাশে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি হুথিদের। এবং বিশ্বজুড়ে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা, অস্থির বৈশ্বিক শেয়ার বাজার, শঙ্কায় ভারত, বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুত ইউরোপ। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩,০০০-এ পৌঁছেছে। এই সময় গড়ার সাথে সাথে জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ দেখছেন উদ্ধারকারীরা। একদিকে যখন স্বজন হারার ব্যথা, অন্যদিকে খাদ্য, পানি আর ওষুধের তীব্র সংকট। মিয়ানমারের সহায়তায় কয়েকটি দেশ এগিয়ে এলেও জরুরি ভিত্তিতে আরও ত্রাণ পাঠানোর আহ্বান জানাচ্ছেন বাসিন্দারা। ধ্বংসস্তূপ থেকে এখনো আসছে বাঁচার আকুতি, তবে সময় যত গড়াচ্ছে জীবিতদের উদ্ধারের আশা ততটাই কমছে। প্রাণের সন্ধানে যখন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা, তখন উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। দিন গড়ার সাথে বাড়ছে হতাহতের সংখ্যা, আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেখা দিয়েছে ওষুধের তীব্র সংকট। ভূমিকম্পের তাণ্ডবের মাঝে বেঁচে থাকা মানুষ আপনার শখের ভয়ে রাস্তায় কিংবা খোলা মাঠে ঘুমাচ্ছেন। জাতিসংঘ বলছে ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি আর খাবার সরবরাহে হিমশিম খাচ্ছে তারা। এদিকে যুদ্ধবিধ্বস্ত দেশটির এমন ভয়াবহতার পর ত্রাণ নিয়ে ছুটে গেছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে এই ত্রাণ পর্যাপ্ত নয় বলে মনে করছেন সংস্থাগুলো। চাহিদা বাড়ছে। ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে পানি, খাদ্য এবং চিকিৎসা সরবরাহের তীব্র সংকটের সম্মুখীন হচ্ছে। আরও সহায়তা দরকার। এরই মধ্যে যুক্তরাষ্ট্র জানিয়েছে মিয়ানমারের পাশে দাঁড়াতে সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসন। এদিকে বাংলাদেশ, চীন, ভারত সহ প্রতিবেশী রাষ্ট্র থেকে দফায় দফায় ঢুকছে ত্রাণ। মাসুদ রানা, নিউজ 24। ঘোষণা দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আজকের দিনটিকে তিনি লিবারেশনাল ডে বা মুক্তি দিবস ঘোষণা করেছেন, যার প্রভাবে এরই মধ্যে অস্থির বৈশ্বিক শেয়ার বাজার। ভারতের উপর আসতে পারে বড় ধাক্কা। এদিকে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কের জবাব দিতে প্রস্তুত ইউরোপ। ইটের বদলে পাটকেল আর শুল্কের বদলে পাল্টা শুল্ক। যে দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, 2 এপ্রিল থেকে সেই দেশের পণ্যে ততটাই শুল্ক চাপানোর কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দিনটিকে আগে থেকেই যুক্তরাষ্ট্রের মুক্তি দিবস হিসেবে ঘোষণা করেন তিনি। এবার তালিকা প্রস্তুত। ট্রাম্প কি বলেন, কোন দেশের উপর কতটা শুল্ক আরোপ করবেন, সেদিকে নজর গোটা বিশ্বের। হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্পের ঘোষণার পরেই পাল্টা শুল্ক কার্যকর হয়ে যাবে। ট্রাম্প যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তার শুরু হচ্ছে। এটা আমেরিকাকে শক্তিশালী করবে, আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি কমাবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কের জবাব দিতে অনেক বিকল্প হাতে আছে ইউরোপীয় ইউনিয়নের। I have already been in contact with our heads of state and government on the next steps. ট্রাম্পের লিবারেশন ডের আশঙ্কায় বৈশ্বিক শেয়ার বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এশিয়া থেকে শুরু করে ইউরোপ, এমনকি মার্কিন শেয়ার বাজারেও ধস নেমেছে। এদিকে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ভারতেও 100% পর্যন্ত শুল্কের আওতায় পড়বে এমন শঙ্কায় নয়াদিল্লি। মাসুদ রানা, নিউজ 24। আবারও গাজা দখলের হুমকি দিল নেতানিয়াহু প্রশাসন। সেই সঙ্গে স্থল অভিযানের মাত্রা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। এরই মধ্যে ফিলিস্তিনিদের উপর বর্বর হামলায় বুধবার ভোরে নিহত হয়েছেন আরও অন্তত 21 ফিলিস্তিনি। গণমাধ্যমের তথ্য বলছে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিশ্বযুদ্ধ এবং অন্যান্য বড় সংঘাতের তুলনায় গাজায় বেশি সাংবাদিক নিহত হয়েছে।
নিরাপত্তার দোহাই দিয়ে সন্ত্রাসী নির্মূলের বুলি আউড়িয়ে গাজায় আগেই বর্বরতার চরম মাত্রা অতিক্রম করেছে ইসরায়েল। শুধু মানুষ মেরেই ক্ষান্ত হচ্ছে না দখলদাররা, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বিতাড়িত করতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে তারা। এবার গাজাকে দখলের হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্টস। অভিযান আরো সম্প্রসারিত করে বিস্তৃত এলাকা দখলের কথা জানান তিনি। সেই সঙ্গে নিরাপত্তার দোহাই দিয়ে ওই অঞ্চলকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হবে। এছাড়া ফিলিস্তিনিদের গাজা ছাড়া করাই যুদ্ধ বন্ধের একমাত্র উপায় বলেও দাবি তার। উপত্যকা জুড়ে হিংস্রতার মাত্রা বাড়িয়েছে জায়ানবাদীরা। বুধবার আগ্রাসনে বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্যে ইউনিসেফের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েল যুদ্ধ ভঙ্গ করে অন্তত 3 শতাধিক শিশুকে হত্যা করেছে। শুধু তাই নয়, দ্য কজ অফ ওয়ার প্রজেক্ট কর্তৃক প্রকাশিত এক নতুন গবেষণাপত্রের তথ্য মতে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিশ্বযুদ্ধ এবং অন্যান্য বড় সংঘাতের তুলনায় গাজায় বেশি সাংবাদিক নিহত হয়েছে। এর মধ্যেই রাফা অঞ্চলে ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে হামলা চালাচ্ছে আইডিএফ। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছে মানুষ। এরই মধ্যে গাজায় খাবারের কোনো সংকট নেই বলে দাবি ইসরায়েলের, যদিও একে হাস্যকর বলছে জাতিসংঘ। এটা হাস্যকর। আমি বলতে চেয়েছি, মানবিক পথ দিয়ে আসা সরবরাহের শেষ প্রান্তে আমরা রয়েছি। অনেক বেকারি বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস না থাকলে, ময়দা না থাকলে কিভাবে চলবে? এদিকে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন এবং গাজার অন্যান্য গোষ্ঠীর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলের 95% স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া। জাতীয় গ্রিডের বেশ কয়েকটি স্থানে ত্রুটির কারণে এই পরিস্থিতির মুখে পড়েছে দেশটি। এর মধ্যে বিপর্যয় কাটিয়ে দেশটির কিছু কিছু স্থানে বিদ্যুৎ সঞ্চালন পুনরায় শুরু হয়েছে বলেও জানিয়েছে গণমাধ্যম। বাকি অঞ্চলগুলোতে সমস্যা সমাধানের চেষ্টা চলছে, যদিও কেন এমন ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ইয়েমেনের হুথি বিদ্রোহী আন্দোলন আনসার আবদুল্লাহ ইয়েমেনের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে বলেছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। মুখপাত্র হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি চ্যানেলকে সারি জানান, ইয়েমেনের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনে কয়েক ডজন বেসামরিক লোক হতাহত হয়েছেন। হুথিরা দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে দেশটির মারিব গভর্নরেটরের আকাশে মার্কিন ড্রোনটিকে আঘাত করে। 2023 সালের শেষের দিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রতিবাদ হিসেবে হুথি যোদ্ধারা এই নিয়ে যুক্তরাষ্ট্রের 16টি MQ-9 ড্রোন ভূপাতিত করল। গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে শুরু বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন। এর মধ্যে বাণিজ্য সংক্রান্ত 6টি মৌলিক চুক্তি চূড়ান্ত করার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বিমস্টেকের সদস্য রাষ্ট্রকে এই আহ্বান জানান। শীর্ষ সম্মেলনে বাণিজ্য সম্ভাবনার বৃদ্ধির সুযোগ খুঁজবেন 7 দেশের শীর্ষ নেতারা। সমঝোতা হতে পারে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং সমুদ্র পরিবহন নিয়ে। বৈঠকে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সম্মেলন চলবে 4 এপ্রিল পর্যন্ত। জম্মু কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 1:10 দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতীয় সেনাবাহিনীর দাবি, অস্ত্রবিরতি লঙ্ঘন করে লাইন অফ কন্ট্রোল বরাবর পাকিস্তান সেনাবাহিনী গুলি চালালে তারাও পাল্টা জবাব দেয়। এনডিটিভি জানায়, পাকিস্তান সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণা ঘাঁটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপর পাকিস্তান সেনাবাহিনী বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। 2021 সালে ভারত ও পাকিস্তান এলওসিতে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ চুক্তির উদ্দেশ্য ছিল সীমান্তে শান্তি বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়ানো।
যুদ্ধক্ষেত্র থেকে আহতদের সরিয়ে নিচ্ছে রোবট, করছে অস্ত্র সরবরাহ। কোনো ড্রাইভার নেই, অথচ সেনা সদস্যদের নিয়ে নিরাপদ দূরত্বের খুঁজে ছুটে চলেছে সামরিক যান। এসব সামরিক যানে ব্যবহার করা হচ্ছে বিশেষ রোবট, যা পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর মাধ্যমে। কল্পবিজ্ঞানের কোনো গল্পের কথা হলেও বাস্তবে হচ্ছে এমনটি। জার্মান স্টার্টআপ আক্স রোবোটিক্স তৈরি করেছে এআই রোবট। 500 কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম এই রোবটটি কাজ করতে পারে 40 কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে। রোবটটি এরই মধ্যে ব্যবহার করা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। ইউক্রেনের সেনাদের অস্ত্র, গোলাবারুদ, খাবার সহ নানা সামরিক সরঞ্জাম সরবরাহের কাজ করছে এটি। আহত সেনাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজও করতে পারে এই রোবট। বর্তমানে এই যুদ্ধে সক্রিয় রয়েছে গেরিয়ন RCS এর 30টি ইউনিট। এআই পরিচালিত এসব যান চলছে কোনো চালক ছাড়াই। আক্স রোবোটিক্সের চিফ অপারেটিং অফিসার সিইও স্টেফেন রোবেল বলেন, এমন অনেক ঝুঁকিপূর্ণ জায়গা আছে যেখানে সাধারণ কেউ যেতে চায় না। সেসব জায়গায় গিয়েও কাজ চালিয়ে যেতে পারে রোবটটি। At the moment, the equipment চালকবিহীন এ স্থলযানটি সক্ষম স্বয়ংক্রিয় নেভিগেশনে। সামনে কোনো বাধা থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রোবটটি তা নিজেই বুঝতে পারে। মেডিকেল সেন্সরের মাধ্যমে আহত সেনাদের অবস্থা পর্যবেক্ষণ করতে পারে গেরিয়নের এই মডেলটি। ফলে তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়। providing more logistical support. গেরিয়ন RCS এর সক্ষমতা নিয়ে খুবই আশাবাদী এটির নির্মাতারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সামরিক শক্তি বৃদ্ধি ও যুদ্ধাস্ত্র তৈরির ক্ষেত্রে অর্থনৈতিক রক্ষণশীলতা বজায় রেখে আসছিল জার্মানি। সম্প্রতি দেশটির সরকার দীর্ঘদিনের এই নীতি ভেঙে সামরিক ক্ষেত্রে বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এতে নতুন সম্ভাবনার দ্বার খুলে যায় যুদ্ধে ব্যবহৃত এই ধরনের প্রযুক্তির। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমে। ধন্যবাদ সবাইকে।